আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাকিব রায়হান আজকে আপনাদের জন্য একটা কোরিয়ান থ্রিলার সিনেমার গল্প নিয়ে হাজির হলাম, যেখানে একজন মাত্র সন্ত্রাসী পুরো কোরিয়াকে নাড়িয়ে দিয়েছিল। সিনেমাটা এতটাই সুন্দর ছিল যে পরবর্তীতে কার্তিক আরিয়ান বলিউডে এই সিনেমার রিমেকও বানিয়েছে। তো চলুন, বলিউডে এটা তৈরি করে ভাইরাল হবার আগেই আপনারা অরিজিনাল গল্পটা আজকে আমার গল্পের মাধ্যমে জেনে নিন। তো গল্পের শুরুতে আমাদের ইউন নামের একজন আরজেকে দেখানো হয় যে কিনা এসএনসি রেডিও নামের একটা এফএম রেডিওতে কাজ করত। ইউন আজকে ক্রমবর্ধমান ইনকাম ট্যাক্সের উপরে কথা বলার জন্য সাধারণ মানুষদের সাথে লাইভ কলে কথা বলছিল। ইউন আগে অনেক বড় একটা টিভি চ্যানেলের নিউজ অ্যাঙ্কার ছিল, কিন্তু সংবাদ চুরি করে প্রচার করার দায়ে তাকে ডিমোশন দিয়ে এখন আরজে বানানো হয়েছে। আর তাছাড়াও তার পার্সোনাল লাইফেও অনেক সমস্যা চলছিল। তার স্ত্রীর সাথে রিসেন্টলি তার ডিভোর্সও হয়ে গেছে। তো যাই হোক, আজকের অনুষ্ঠান চলাকালীন সময় হঠাৎ করেই পার্ক নামের একজন লোক ইউনকে কল করে। সেই লোকটা ইউনের সাথে আজগুবি সব কথাবার্তা বলতে থাকে, যেগুলো শুনে ইউন ফোন কেটে দেবার চেষ্টা করলে রেডিও স্টেশনে সবাই বুঝতে পারে যে কোনোভাবেই এই কল কাটা যাচ্ছে না। তারা ভেবেছিল যে হয়তো কোনো টেকনিক্যাল ইস্যুর কারণে এমন সমস্যা হচ্ছে, তাই তারা লাইভ বন্ধ করে দেয়। কিন্তু পার্ক নামের সেই লোকটা একজন হ্যাকার ছিল। সে তাদের সম্পূর্ণ রেডিও স্টেশনটায় কন্ট্রোলে নিয়ে ইউনকে বলতে থাকে যে খবরদার, আমার ফোন কাটার দুঃসাহস করবে না, নয়তো আমি বোমা মেরে তোমাদের অফিসের পাশের ব্রিজটা উড়িয়ে দেব। ইউন ভেবেছিল যে হয়তো কেউ তাকে প্র্যাঙ্ক কল করেছে, তাই সে বলে যে ঠিক আছে, তাহলে ব্রিজটা উড়িয়ে দিয়ে দেখাও, আমরাও একটু দেখি তোমার কথার জোর কতটুকু। এই কথা শুনে মিস্টার পার্ক তাকে আরও কয়েকবার সাবধান করে দেয় যে এভাবে কথা বলিও না, আমি কিন্তু সত্যি সত্যি ব্রিজটা উড়িয়ে দেব। কিন্তু ইউন বারবার বলছিল যে আরে কথা না বলে কোনো কাজ করে দেখাও। কথাটা শুনে মিস্টার পার্ক ফোন কেটে দেয়, আর ঠিক তার কিছু মুহূর্ত পরেই বিকট শব্দে ইউনের অফিস কেঁপে ওঠে। তারা কেউ বুঝতেই পারছিল না যে এটা কী হয়ে গেল, তাই জানালা দিয়ে দেখার সাথে সাথে তারা দেখতে পায় যে সত্যি সত্যি তাদের অফিসের সামনের সেই বিশাল ব্রিজটাকে কেউ বোমা মেরে উড়িয়ে দিয়েছে। আর এই সব কিছু দেখে তারা সবাই প্রচণ্ড ভয় পেয়ে যায়। ইউন পুলিশ স্টেশনের সাথে সাথে ফোন করে সব কিছু জানিয়ে দেবার সিদ্ধান্ত নেয়, কিন্তু হঠাৎ করে সে কিছু একটা মনে করে ফোন কেটে দেয়। আসলে ইউনের মাথায় একটা বুদ্ধি এসেছিল। সে জানতো যে এখন সারা দেশের মিডিয়া এই খবর প্রচারের জন্য উঠে পড়ে লাগবে, কিন্তু সেই সন্ত্রাসীর ফোন কল কেবলমাত্র তাদের কাছে এসেছিল। আর সৌভাগ্যবশত যেহেতু প্রথম ফোন কলটা লাইভে যায়নি, তাই কেউ সন্ত্রাসীর ব্যাপারে জানতে পারে না। তাই ইউনের ধারণা যে সন্ত্রাসীটা হয়তো আবারও তাকে কল করবে, আর তাই সে এই দুর্ঘটনার খবর না দেখিয়ে বরং এখন সন্ত্রাসীর সাথে সরাসরি ফোন আলাপ টেলিভিশনে লাইভ করতে চাচ্ছিল। কারণ এতে করে পুরো দেশের অডিয়েন্সেরা শুধুমাত্র তাদের চ্যানেলটাই দেখবে, চ্যানেলের টিআরপি থাকবে সব থেকে বেশি। কিন্তু তাকে তো নিউজ রিপোর্টার থেকে ডিমোশন দিয়ে এখন আরজে বানানো হয়েছিল। তাই ইউন সাথে সাথে তার অফিসের ডিরেক্টরকে ফোন করে বলে যে আমার কাছে এই বোম ব্লাস্টের ব্যাপারে কিছু এক্সক্লুসিভ তথ্য রয়েছে। এই বোমা হামলার পেছনে থাকা সন্ত্রাসী সর্বপ্রথম আমাকেই ফোন করেছে, আমার কাছে রেকর্ডিংও রয়েছে। তুমি যদি চাও তোমার চ্যানেলে এইসব কিছু আমি প্রচার করি, তাহলে আমাকে এই সম্পূর্ণ খবর টেলিভিশনে লাইভ অ্যাঙ্কারিং করার অনুমতি দিতে হবে, আমাকে প্রমোশন দিতে হবে। কথাটা শুনে সাথে সাথে অফিসের ডিরেক্টর রাজি হয়ে যায়। এদিকে ইউন ভাবতে থাকে যে সেই সন্ত্রাসী পার্ক এখনও কেন কল করছে না তাকে। সে বুঝতে পারে যে পার্ক যেহেতু প্রথমবার লাইভ রেডিওতে কল করেছিল, তাই এবারও হয়তো লাইভে না গেলে সে কল করবে না। তাই সাথে সাথে আবারও প্রস্তুতি নিয়ে ইউন রেডিওতে লাইভ করতে থাকে। সে প্রথমে বোমা হামলার ব্যাপারে সবাইকে সতর্ক করে দেয়, আর কিছুক্ষণের মধ্যে মিস্টার পার্ক আবারও তাকে কল করে। সে বলে যে কেমন লাগলো আমার ধামাক্কা। মুহূর্তের মধ্যেই দেশব্যাপী সবাই জানতে পারে যে এই রেডিওতেই সেই সন্ত্রাসী লাইভ কল করেছে। ইউন আকর্ষণ বাড়াতে মিস্টার পার্ককে জিজ্ঞাসা করে, তাহলে ব্রিজের উপরে বিস্ফোরণটা তুমি করিয়েছো? পার্ক বলে যে হ্যাঁ। সাথে সাথে ইউন রেডিওর লাইভটা বন্ধ করে দিয়ে মিস্টার পার্কের সাথে আলাদাভাবে কথাবার্তা বলতে থাকে। তাকে জানায় যে তুমি যেহেতু সবার সাথে কথা বলতে চাও, তাহলে রেডিওতে নয়, আমি চাইলে তোমাকে লাইভ টেলিভিশনে নিয়ে যেতে পারি। এইসব কথাবার্তার মধ্যে সেখানে টেলিভিশন চ্যানেলের ডিরেক্টর চলে আসে। আর তাছাড়াও সন্ত্রাসী পার্ক সুযোগ বুঝে ইউনকে বলে যে টেলিভিশনে আমি যে তোমাকে ইন্টারভিউ দেব, এতে করে আমার কি লাভ? তুমি যদি আমাকে 21,80,000 টাকা পাঠিয়ে দাও, তাহলে আমি তোমাকে ইন্টারভিউ দেব।
কারণ আমার জন্য তোমার চ্যানেলের টিআরপি বাড়বে, তোমরা বিজ্ঞাপন থেকে লাখ লাখ টাকা ইনকাম করবে, আর আমাকে কিছু দেবে না। নয়তো আমি অন্য যে কোনো চ্যানেলকে কল করতে পারি। ইউন আর ডিরেক্টর কী করবে কিছুই বুঝতে পারছিল না। তারা বলে যে দেখো, আমরা কোনো সন্ত্রাসীকে এভাবে টাকা দিতে পারবো না। তাই সাথে সাথে পার্ক অন্য একটা টেলিভিশন চ্যানেলে কল করে দেয়, যেটা লাইভ দেখতে পেয়ে ইউন আর তার বস মুহূর্তেই রাজি হয়ে যায় পার্ককে টাকা দেবার জন্য, কারণ এত বড় সুযোগ তারা হাতছাড়া করতে চাচ্ছিল না। তাই ফাইনালি পার্কও রাজি হয়ে যায় তাদের চ্যানেলে ইন্টারভিউ দেবার জন্য। মুহূর্তের মধ্যে তারা রেডিও স্টেশনটাকেই নিউজ স্টুডিওতে পরিণত করে ফেলে। আর ফাইনালি লাইভ টিভি শোতে ইউন পার্ককে জিজ্ঞাসা করে যে তাহলে তুমি কেন মাপো ব্রিজে হামলা করলে, আমাদের সব কিছু খুলে বলো, কারণ দেশের সবাই এখন এটাই জানতে চায়। পার্ক বলে যে আজ থেকে 30 বছর আগে যখন মাপো ব্রিজের কাজ শুরু হয় তখন আমিও ওখানকার একজন কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে কাজ করেছি। আমার পরিবার অনেক গরিব, তাই আমি পরিবারের সবার মুখে খাবার তুলে দেবার জন্য ওভারটাইম অনেক কাজ করে কোনো রকমের টাকা জোগাড় করার চেষ্টা করেছি। সব কিছুই ঠিকঠাকভাবে শেষ হয়েছিল, কিন্তু 2 বছর আগে দেশে যখন বিশ্ব নেতারা এসেছিল সম্মেলন করতে, তখন আবারও মাপো ব্রিজের সংস্কার কাজের জন্য আমাদেরকে ডাকা হয়। পরিবারের পেটে দুমুঠো খাবার তুলে দেবার জন্য আমরা আবারও কাজ করতে শুরু করি। কিন্তু হঠাৎ করেই ব্রিজের রেলিং ভেঙে আমার 3 জন সহকর্মী নদীতে পড়ে যায়। তারা নদীতে পড়লেও প্রাণে বেঁচে ছিল, কিন্তু কোনো পুলিশ বা ফায়ার সার্ভিসের লোকেরা কেউ আমাদের সাহায্য করেনি। তারা সবাই বিদেশি নেতাদের সামলাতে ব্যস্ত ছিল। আমাদের জীবনের কি কোনো দাম নেই? দুবেলা দুমুঠো খাবারের জন্য আমার 3 বন্ধুকে মরতে হয়েছে। তাই আমি আজ প্রতিশোধ নেবার জন্য সেই ব্রিজটাকেই উড়িয়ে দিয়েছি। কথা শেষ হবার পরে ইউন বলে যে ঠিক আছে, সব কিছু বুঝেছি, কিন্তু এখন তুমি কি চাও? পার্ক বলে যে আমি চাই তোমাদের টেলিভিশন শোতে দেশের প্রেসিডেন্টকে ডেকে আনো। আমি চাই উনি যেন আমাদের কাছে, দেশের মানুষের কাছে ক্ষমা চেয়ে নেয়। কিন্তু এটা তো আর সম্ভব ছিল না। তাই ইউন বলে যে দেখো, তুমি আজগুবি কোনো ডিমান্ড করতে পারো না, এটা সম্ভব নয়। এই কথা শুনে পার্ক ফোন কেটে দিয়ে অন্য একটা টিভি চ্যানেলে কল করে এবং তাদেরকেও প্রেশার করতে থাকে প্রেসিডেন্টকে লাইভ টেলিভিশনে নিয়ে আসার জন্য। কিন্তু স্বাভাবিকভাবেই তারা রাজি হচ্ছিল না বলে পার্ক সেই টিভি স্টুডিওর মাইক্রোফোন বিস্ফোরিত করে বলে যে আমার কাছে এমন আরও অনেক বোমা রয়েছে। প্রেসিডেন্ট লাইভে না আসলে এভাবে একের পর এক বোমা বিস্ফোরিত হতেই থাকবে। এরপর পার্ক আবারও ইউনকে কল করে দ্রুত লাইভে গিয়ে প্রেসিডেন্টকে নিয়ে আসতে বলে। কিন্তু ইউন তাকে বোঝাতে থাকে যে দেখো, তুমি যা বলবে তাই হবে এমনটা নয়। প্রেসিডেন্টকে লাইভে নিয়ে আসা এতটা সহজ নয়। এদিকে ইউনের প্রাক্তন স্ত্রী গিয়েছিল সে মাপো ব্রিজে সরাসরি নিউজ কভার করতে। আর অপরদিকে পার্ক ইউনকে বলছিল যে প্রেসিডেন্ট যদি লাইভে না আসে তাহলে কিন্তু বোমা পড়তেই থাকবে। আমি আরও অনেক জায়গাতে বোমা লাগিয়েছি, যেমন তোমার কানে থাকা ইয়ারফোনে। ইউনের মাথায় তো রীতিমতো আকাশ ভেঙে পড়ে। আর পার্ক তাকে বলে তোমার কানের বোমাটার ব্যাপারে যদি তুমি কাউকে কিছু বলো বা ইয়ারফোনটা খোলার চেষ্টা করো তাহলে কিন্তু সাথে সাথে তোমার মাথা সহ বিস্ফোরিত হয়ে যাবে। এই কথা বলে সে আবারও মাপো ব্রিজে বিস্ফোরণ ঘটিয়ে দেয়। ইউন স্তব্ধ হয়ে গিয়েছিল। সে ভেবেছিল যে তার প্রাক্তন স্ত্রী হয়তো বিস্ফোরণে মারা গেছে, কিন্তু সৌভাগ্যবশত মহিলাটা তখনও বেঁচে ছিল। তাই এবার বাধ্য হয়ে ইউন আবারও লাইভে চলে আসে। আর এবার পার্ক তাকে বলে সরাসরি তুমি প্রেসিডেন্টকে ফোন করো, নাম্বার আমি তোমাকে দিচ্ছি। কিন্তু বাইরে থেকে টেলিভিশনের ডিরেক্টর ইউনকে বারবার নিষেধ করতে থাকে। তাকে বিভিন্ন কথাবার্তা বলে পার্কের মনোযোগ বিচ্ছিন্ন করতে বলে। কিন্তু ইউনকে তো এখন পার্কের কথা মেনে চলতেই হবে, কারণ কথা না শুনলে তার মাথা বিস্ফোরিত হয়ে যাবে। তাই ইউন সরাসরি প্রেসিডেন্টের কাছে ফোন করে, কিন্তু প্রেসিডেন্টের হয়ে তার সেক্রেটারি কল রিসিভ করলে ইউন জিজ্ঞাসা করে, স্যার আপনি নিশ্চয়ই সন্ত্রাসী পার্কের ডিমান্ডের ব্যাপারে শুনেছেন, তাহলে এখন আপনাদের সিদ্ধান্ত কি? সেক্রেটারি বলে যে দেখুন, প্রেসিডেন্টের নিরাপত্তার স্বার্থে বিস্তারিত এখন কিছুই বলা যাচ্ছে না, তবে আমরা এটুকু আশ্বস্ত করতে চাই যে জনগণের জীবনের মূল্য আমাদের কাছে সব থেকে বেশি। সুতরাং আমরা যা করব ভেবে চিন্তেই করব, আর অবশ্যই এমন সন্ত্রাসীদেরকে আমরা কোনো ছাড় দেব না। এই ঘটনার পরে সেক্রেটারি ফোন কেটে দিয়ে ইউনের সাথে দেখা করার জন্য কাউন্টার টেররিজম ইউনিটের একজন অফিসার জুনকে পাঠিয়ে দেয়। জুন ইউনকে বিভিন্নভাবে দিক নির্দেশনা দিতে থাকে পার্কের সাথে কথা বলার জন্য।
আর জুনের কথা মোতাবেক ইউন সেই ধ্বংসপ্রায় ব্রিজের উপরে আটকা পড়া মানুষদের ভিডিও ফুটেজগুলো দেখিয়ে পার্ককে ইমোশনালি ব্ল্যাকমেল করার চেষ্টা করে। ইউন বলতে থাকে যে তুমি তো বলেছিলে যে 3 জন শ্রমিক নদীতে পড়ে মারা গেছে, তাদের জীবনের কি কোনো দাম নেই? আজকে আমি তোমাকে প্রশ্ন করতে চাই, এই ব্রিজে আটকা পড়া মানুষগুলোর জীবনের কি কোনো মূল্য নেই তোমার কাছে? ওরা তো কোনো দোষ করেনি। কিন্তু এইসব কথা শুনেও পার্কের মন গলে না। সে হুমকি দিয়ে বলে যে আর 10 মিনিটের মধ্যে যদি প্রেসিডেন্ট না আসে তাহলে আমি আটকা পড়া সকল মানুষকে মেরে ফেলব। তাই এখন কোনো উপায়ান্ত না পেয়ে প্রেসিডেন্টের পক্ষ থেকে এই প্রদেশের পুলিশ কমিশনার চলে আসে পার্কের সাথে কথা বলার জন্য। কিন্তু কমিশনার স্টুডিওতে এসেই পার্কের উপরে রাগান্বিত হয়ে বলতে থাকে, তুমি কি ভেবেছ এইসব কিছু করে তুমি পার পেয়ে যাবে? আমাদের কাছে তোমার সকল তথ্য আছে, তোমার নাম, ঠিকানা, এমনকি তোমার চেহারার একটা স্কেচও রয়েছে আমাদের কাছে। সুতরাং তোমার জন্য এটাই ভালো হবে তুমি স্যারেন্ডার করে দাও, তাহলে অন্তত আমরা তোমার শাস্তি কমিয়ে দিতে পারি। কথাগুলো শুনে পার্ক রেগেমেগে বলে যে আমি কোনো দিনও স্যারেন্ডার করব না, তোমাকে যা বলছি তাই করো, প্রেসিডেন্টকে জলদি এখানে নিয়ে আসো। কিন্তু কমিশনার বলে যে তোমার মতো অন্যায়কারীদের সামনে দেশের প্রেসিডেন্ট কখনোই মাথা নত করবে না। এই কথা শুনে পার্ক প্রচণ্ড রেগে যায়। সে বলে যে আমি 30 বছর ধরে আমার কাজ ইমানদারির সাথে করেছি, কিন্তু তুমি তো হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছো, মানুষের নামে মিথ্যে মামলা দিয়ে হয়রানি করেছো, তোমার সকল তথ্য কিন্তু আমার কাছে আছে। কমিশনার এইসব কথা শুনে রেগেমেগে পার্কের সাথে ঝগড়া শুরু করে দেয়। আর তাকে থামানোর জন্য জুন এবং ইউন অনেক চেষ্টা করে, কিন্তু কমিশনার পার্ককে অনেক আজে বাজে কথা বলতে থাকে। তাই পার্ক কমিশনারের কানের ইয়ারফোনটা ব্লাস্ট করে তাকে সেখানেই মেরে ফেলে। এই সব কিছু দেখে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে যায়। তারা কি করবে কিছুই বুঝতে পারছিল না। আর ততক্ষণে টেলিভিশনের লাইভটাও বন্ধ হয়ে যায়। এই সুযোগে জুন এসে ইউনের সাথে কিছু কথা বলে, যেমন তারা অনেক চেষ্টা করছে পার্কের লোকেশন ট্র্যাক করে তাকে ধরার জন্য, কিন্তু সে বিভিন্ন ধরনের জ্যামার ইউজ করে কল করেছে বলে তার লোকেশন এক একবার এক এক জায়গাতে দেখাচ্ছে। তবে কোনোভাবে যদি পার্কের সাথে আরও ঘণ্টাখানিক কথা বলা যায় তাহলে জুন নিশ্চিত যে তারা পার্কের লোকেশন বের করতে পারবে। এদিকে অন্য সব টিভি চ্যানেলের নিউজ দেখে ইউন জানতে পারে যে মাপো ব্রিজে যে কয়টা বোমা বিস্ফোরিত হয়েছে তাতে একজন মানুষেরও মৃত্যু হয়নি। পার্ক কেবলমাত্র জেনে শুনে কমিশনারকেই মেরে ফেলেছে। এই কথাটা শুনে ইউন বুঝতে পারে যে পার্ক নিশ্চয়ই এই ব্রিজের উপরে নজর রাখছে। সে দেখে শুনে ঠিক সেই সময়টাতেই বোমা বিস্ফোরিত করেছে যখন ব্রিজের উপরে কোনো গাড়ি ছিল না। তাই সে সাথে সাথে জুনকে ফোন করে সব কিছু জানিয়ে দেয় আর তাকে এই ব্রিজের আশেপাশের এলাকা ভালোভাবে তল্লাশি করতে বলে। এদিকে এই সব কিছু দেখে চ্যানেলের ডিরেক্টর প্রচণ্ড রেগে গিয়েছিল। সে ইউনকে একটা লেখা পড়তে বলে যেখানে ছিল সন্ত্রাসীদের সাথে কোনো সমঝোতা করা হবে না, দেশের সরকার খুব জলদি পার্ককে ধরে ফেলবে। ডিরেক্টর আসলে চাচ্ছিল যেন পার্ক ব্রিজে আটকা পড়া সবাইকে মেরে ফেলে। এতে করে দেশের মানুষ সবাই বুঝতে পারবে যে পার্ক একজন বিপজ্জনক মানুষ। আর পার্কের কাছে তখন যেহেতু ব্ল্যাকমেল করার মতো কিছু থাকবে না, তাই পুলিশও খুব দ্রুত অ্যাকশন নিয়ে পার্ককে ধরে ফেলতে পারবে। এইসব ব্যাপার নিয়ে ইউন যখন প্রচণ্ড টেনশনে ছিল তখনই আবার ইউন এবং পার্কের প্রথম কথোপকথনের রেকর্ডটা পার্ক ভাইরাল করে দেয়। তাই সাথে সাথে অন্য একটা টিভি চ্যানেল থেকে ইউনকে সরাসরি কল দিয়ে জিজ্ঞাসা করা হয় যে আপনার কাছে যখন সন্ত্রাসী প্রথমবার কল করেছিল তখন আপনি পুলিশকে কেন জানাননি? তাহলে কি এইসবের পেছনে আপনারও হাত রয়েছে? ইউন কি উত্তর দেবে কিছুই বুঝতে পারছিল না। তখনই তাকে আরও প্রশ্ন করা হয়, যেমন আপনি তো এতদিন রেডিওর আরজে ছিলেন, আজকে হঠাৎ করে আপনি এত বড় নিউজ কিভাবে উপস্থাপনা করছেন? আর তাছাড়াও আমাদের কাছে খবর আছে আপনি নাকি আপনার স্ত্রীর তৈরি রিপোর্ট চুরি করে পাবলিশ করেছিলেন বলে আপনাকে ডিমোশন দেওয়া হয়েছে। পার্ক কথাগুলো শুনে প্রচণ্ড বিব্রত হয়ে যায়। সে শুধু বলে যে দেখুন, আপনাদের কাছে যে ইনফরমেশনগুলো রয়েছে ওই সব কিছু মিথ্যে, আমি এমন কিচ্ছু করিনি। তো কথা শেষ হলে অপর প্রান্তের লোকটা বলে যে মিস্টার ইউন, এইসব প্রশ্ন সকল সন্ত্রাসী পার্কের ডিমান্ড ছিল, আমরা পার্সোনালি কিচ্ছু করিনি। কথাবার্তা শেষ হলে পার্ক আবারও ইউনকে বলে যে তোমার মতো চোর সাংবাদিকদের জন্যই আজকে আমাদের এমন অবস্থা। তোমরা যদি 2 বছর আগের সেই দুর্ঘটনাটা ভালোভাবে প্রচার করতে তাহলে অন্তত আমরা ন্যায় বিচারটা পেতাম, কিন্তু তুমি তা করনি। আর এখন প্রেসিডেন্টকে ওই স্টুডিওতে নিয়ে আসতে পারছো না, তাহলে তোমাদেরকে বাঁচিয়ে রেখে আমার কী লাভ? এক্ষুনি ব্রিজে আমি আরেকটা বোমা ব্লাস্ট করে দেব।
সে ব্লাস্ট করতেই যাচ্ছিল, কিন্তু ইউনের প্রাক্তন স্ত্রী তখনও সেই ব্রিজে ছিল বলে সে অনেক অনুরোধ করে পার্ককে থামিয়ে দেয়। ইউন বলে যে তুমি এখন কি চাও, তোমার কি কোনো ক্ষতিপূরণ দরকার? পার্ক বলে যে তুমি আমাকে যে টাকাগুলো দিয়েছো সেগুলো দিয়েই আমার ক্ষতিপূরণ হয়ে গেছে, আমি প্রেসিডেন্টকে চাই। তাই ইউন কথা দেয় যে সে যে কোনো মূল্যে প্রেসিডেন্টকে স্টুডিওতে নিয়ে আসবে। কিন্তু এদিকে হেলিকপ্টার চলে এসেছিল সেই ব্রিজে বন্দীদেরকে বাঁচানোর জন্য। পার্ক এটা দেখে ছোট ছোট আরও বেশ কয়েকটা বোমা বিস্ফোরিত করে দেয়, যাতে করে আটকা পড়া কাউকে হেলিকপ্টার দিয়ে উদ্ধার না করা যায়। সে বলে দেয় যে বন্দীদেরকে উদ্ধার করার চেষ্টা করা হলে সাথে সাথে বড় বোমাটা বিস্ফোরিত করে দেয়া হবে। এটা শুনে ইউন লাইভ টিভিতে প্রেসিডেন্টকে অনুরোধ করতে থাকে যেন তিনি এসে ক্ষমা চেয়ে নেন। কিন্তু দুর্ভাগ্যবশত ছোট ছোট বোমার বিস্ফোরণের কারণে ব্রিজটা ভয়ঙ্করভাবে ভেঙে নদীতে তলিয়ে যায়। ইউন বুঝতে পারে যে তার এক্স ওয়াইফ হয়তো এই দুর্ঘটনার কারণে মারা গেছে। বেচারা প্রচণ্ড হতাশ হয়ে যায়, সে কি করবে কিছুই বুঝতে পারছিল না। তখনই জুন তাকে কল করে জানায় যে আমরা পার্কের লোকেশন পেয়ে গেছি, শীঘ্রই আমরা ওকে ধরে ফেলবো। সাথে সাথে জুন শত শত পুলিশ অফিসার নিয়ে সেই পুরো বিল্ডিংটা ঘিরে ফেলে। এই বিল্ডিংটা ছিল ইউনের অফিসের পাশেরই একটা বিল্ডিং। কিন্তু তখনই পার্ক ইউনকে কল করে বলে যে সাব্বাস, আমি তো এটাই চাচ্ছিলাম, এখন আমি ওই সব পুলিশ অফিসারদেরকে সহ ওই পুরো বিল্ডিংটাই উড়িয়ে দেব। কথাটা শুনে পার্ক সাথে সাথে জুনকে সাবধান করে দেবার জন্য কল করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল, কারণ বিশাল এক বোমার বিস্ফোরণে সেই পুরো বিল্ডিংটাই ভেঙে পড়তে থাকে। এটা যেহেতু তাদের পাশেরই বিল্ডিং ছিল, তাই সেই বিশাল বিল্ডিংটা ভেঙে সোজা ইউনের স্টুডিওর উপরে এসে পড়ে। চোখের পলকেই দুটো বিল্ডিং মাটির সাথে মিশে যেতে থাকে। কিন্তু একদম শেষ মুহূর্তে হঠাৎ করেই ইউনের কাছে তাদের সেক্রেটারি ফোন করে। সে বলে যে চিন্তা করো না ইউন, তোমাকে সাহায্য করার জন্য আমরা লোক পাঠিয়েছি, তোমাকে সোজা জেলখানাতে নিয়ে যাওয়া হবে। ইউন অবাক হয়ে বলে যে আমি কি করেছি? তখন সেক্রেটারি বলে যে দেখো, সন্ত্রাসী কর্মকাণ্ড তো থেমে গেছে, কিন্তু এরপর সবাই ভেবে নেবে যে তুমিও সন্ত্রাসীদের সাথে জড়িত আছো, কারণ সন্ত্রাসী পার্কের প্রথম ফোন কলের ব্যাপারে তুমি কাউকে কিচ্ছু জানাওনি। এইসব কারণে তোমাকে জিজ্ঞাসাবাদ করার জন্য ধরে ফেলা হবে। ইউন বুঝতে পারে যে সে খুবই বাজেভাবে ফেসে গিয়েছে। আর তাছাড়াও তখন আবার পার্ক তাকে কল করে বলে যে আমি আসছি তোমার কাছে, তোমাকে নিজ হাতে শাস্তি দিতে। ইউন কান্না করতে করতে বলে যে প্লিজ আমাকে মেরো না, আমি কি করেছি? পার্ক বলে যে সেটা না হয় কিছুক্ষণ পরেই জানতে পারবে। আর হ্যাঁ, তোমার ইয়ারফোনে কোনো বোমা নেই, আমি মিথ্যে কথা বলেছি। ইউন তো অবাক হয়ে যায়। সে দ্রুত তার ইয়ারফোনটা খুলে ফেলে, আর তখনই সে খেয়াল করে যে পার্ক আসলে তাদের এই বিল্ডিংয়ের নিচের ফ্লোরের ল্যান্ডলাইন থেকে তাকে কল করেছে। অর্থাৎ পার্ক এতক্ষণ তাদের বিল্ডিংয়েই ছিল। তাই সে দ্রুত এইসব কিছু দেশবাসীর সামনে নিয়ে আসার জন্য আবারও স্টুডিও সেট আপ করতে থাকে। সে আবারও লাইভে যাবার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু তখনই আমরা বাকি সকল নিউজ চ্যানেল থেকে জানতে পারি যে পার্ক নামের যে লোকটা এতক্ষণ ধরে হুমকি দিচ্ছিল, সে আসলে 2 বছর আগে ব্রিজে ঘটে যাওয়া সেই দুর্ঘটনায় মারা গেছে। অর্থাৎ এতক্ষণ ধরে তারা যে পার্কের পেছনে ছুটে বেড়াচ্ছে, সেই পার্ক আসলে সন্ত্রাসী ছিলই না। ততক্ষণে এই ভেঙে যাওয়া বিল্ডিংয়ের মধ্য থেকে ইউন টেলিভিশন লাইভে এসে সবাইকে জানায় যে আমি এখন ওই বিল্ডিংয়ের মধ্যেই রয়েছি, এখানে ওই সন্ত্রাসীটাও রয়েছে, আপনারা কেউ চিন্তা করবেন না, আমি ওই সন্ত্রাসীকে অবশ্যই ধরব। সন্ত্রাসীটার আসল পরিচয় জানতে আমাদের সাথে থাকুন। এই কথা শেষ হতে না হতেই সেই সন্ত্রাসী ইউনের সামনে চলে আসে। মুহূর্তে তাদের দুজনের মধ্যে ভয়ঙ্কর মারামারি শুরু হয়ে যায়। আর আমরা বুঝতে পারি যে এই সন্ত্রাসী আসলে একটা যুবক বাচ্চা ছিল। তো যাই হোক, মারামারির এক পর্যায়ে সন্ত্রাসী ছেলেটা বিল্ডিং থেকে নিচে পড়ে যায়। সে কোনো রকমে একটা তার ধরে ঝুলেছিল। আর এমন অবস্থাতে সেখানে ইউন এসে তাকে জিজ্ঞাসা করে, কে তুমি, কেনই বা এইসব কিছু করছো, আর আমার সাথে এমনটা কেন করলে? ফাইনালি ছেলেটা বলে যে আমি পার্ক নামের ওই লোকটার একমাত্র ছেলে। আমার বাবা সারাটা জীবন ইমানের সাথে কাজ করেও মৃত্যুর পরে কারো কোনো সাহায্য পায়নি। আমি শুধু চেয়েছিলাম আমার বাবার মৃত্যুর জন্য যারা দায়ী তাদের মুখ থেকে ক্ষমা প্রার্থনা শুনতে। কিন্তু কেউ কি নিজের ভুলটাও মেনে নিতে পারে না? কাউকে সরি বলানো কি এতটাই কঠিন? আর আমি তোমাকে টার্গেট করেছিলাম কারণ আমার বাবা সব সময় কেবলমাত্র তোমারই নিউজ দেখত। তোমার খবরের প্রতি আমার বাবা অন্ধভাবে বিশ্বাস করত। কিন্তু আমার বাবার মৃত্যুর পরে তুমি কোনো খবরে তার নামটাও নাওনি। এখন আমার কাছে আর কোনো উপায় নেই, এই বিল্ডিংটা এখন ধ্বংস করতেই হবে।
কিন্তু তখনই দূর থেকে স্নাইপারেরা একের পর এক গুলি করে সেই ছেলেটাকে এখানেই মেরে ফেলে। ছেলেটার মৃত্যুর পরে সাথে সাথে বিভিন্ন নিউজ মিডিয়া চ্যানেলে খবর হতে থাকে যে সরকার এক ভয়ঙ্কর সন্ত্রাসীকে মেরে ফেলতে সক্ষম হয়েছে। এই সন্ত্রাসী এইসব মিথ্যে গল্প বানিয়েছিল সাধারণ মানুষকে মারার জন্য, অর্থাৎ মুহূর্তের মধ্যে এই ছেলেটাকে জাতীয় ভিলেনে পরিণত করা হয়। অথচ এখানে ভুলটা ছিল সরকারেরই। তো যাই হোক, এইসব কিছু দেখে ইউন প্রচণ্ড হতাশ হয়ে যায়, আর সে এখন ওই ছেলেটার বোমার রিমোট হাতে নিয়ে একটা সুইসাইডাল বিস্ফোরণ ঘটিয়ে দেয়। আর বিল্ডিং দুটোর পাশাপাশি ইউন নিজেও ধ্বংস হয়ে যায়। তো এই ঘটনার সাথে সাথে আজকের গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো কেমন লাগলো গল্পটা সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, বলিউডে এই সিনেমার রিমেক হলে সেটা আমরা অবশ্যই দেখতে পারবো যে আসলে বলিউডে স্টাইলে সিনেমাটা কতটা বেশি এক্সাজারেট করা হয়ে গেছে বা হবে। ততদিন অবধি এটাই রিয়েল, এটাই একমাত্র সিনেমা। তো কেমন লাগলো জানাবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।